হ্যাঁ জিনিয়াস। চলো আজকে আমরা ক্লাস 10-এর ম্যাথসের চ্যাপ্টারগুলো শুরু করি। কারণ 2 থেকে আড়াই মাস সময় আছে বোধহয় হাতে। আর আমাদের এইচএসএলসি এক্সাম এসে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমার চেষ্টা থাকবে যে আমি এই 2 থেকে আড়াই মাসের মধ্যে আমি প্রতিদিন একটা একটা করে ক্লাস নিয়ে আমি এই ম্যাট্রিকের যে সিলেবাসটা কমপ্লিট করব। ঠিক আছে, যতটুকু সম্ভব আমার দ্বারা হবে খুব সহজ ভাষায় আমি সেগুলো দেখানোর চেষ্টা করব। ঠিক আছে, আর আমি প্রথমে আমি আমাদের বাস্তব সংখ্যা যে 1 নম্বর চ্যাপ্টার সেটা থেকে শুরু করছি। আর পুনরালোচনা বা রিভিশন চ্যাপ্টারটি আমি এখন নিচ্ছি না। আর সেখান থেকে কিন্তু মেট্রিকে মানে আসে প্রশ্ন, ধরে নাও 5, 7 বা 10 এরকম কয়েক মার্কের পার্ট 1 এবং পার্ট 2 থেকে। আমি সেগুলো কিন্তু নেব কিছুদিন পরে। ঠিক আছে, তাহলে আমরা বাস্তব সংখ্যা আসলে কি বা রিয়েল নাম্বারস আমরা 6, 7 এরকম প্রতিটি ক্লাসে আমরা দেখে এসেছি যে প্রথমে আমরা স্বাভাবিক সংখ্যা শিখেছি, তারপরে আমরা পূর্ণ সংখ্যা শিখেছি। স্বাভাবিক সংখ্যা কি, যে সংখ্যাগুলো 1, 2, 3, 4 এরকম স্বাভাবিক ন্যাচারাল নাম্বারস, এগুলো অসীম সংখ্যক 1 থেকে কিন্তু শুরু হয়। ঠিক আছে, এগুলো স্বাভাবিক সংখ্যা তোমরা জানোই। এরপরে আমরা দেখেছি পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা জিরো, স্বাভাবিক সংখ্যার আগে একটা জিরো লেগে থাকে। ঠিক আছে, জিরো দিয়ে স্টার্ট হয়, জিরো পরে 1, এরপরে 2, এরপরে 3, এভাবে চলে যায় অসীম সংখ্যক। এরপরে আমরা দেখলাম যে স্বাভাবিক সংখ্যা এবং পূর্ণ সংখ্যা পরে আমরা দেখলাম অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যা মানে ইন্টিজার্স যাকে বলে। আর অখণ্ড সংখ্যা সাথে সাথে জিরোর আগে আরো যে সংখ্যাগুলো আছে, যেমন -5, -4। ঠিক আছে, -ইনফিনিটি থেকে আমরা বলতে পারি, মানে মাইনাস অসীম সংখ্যক থেকে তারপরে জিরো আসবে, তারপরে 1, 2, 3 আসবে, এরকম করে +ইনফিনিটি পর্যন্ত। আর এগুলোকে অখণ্ড কেন বলে, কারণ সেগুলোকে আমরা ফ্র্যাকশন হিসাবে ভাগ করি, মানে 5/7, 2/3 এরকম আমরা ভাগ করে দেখাতে হয় না। 2 মানে 2, 3 মানে 3। তাই এগুলো অখণ্ড। অখণ্ড মানে পার্ট নাই, কোনো খণ্ড নাই। ঠিক আছে, 3 মানে 3, 3 মানে আমরা লিখতে পারি 6/2 মানে 3, কিন্তু আসলে 3-কে আমরা সহজ ভাষায় 3 লিখে দিতে পারি, কোনো প্রবলেম হয় না। তাই এগুলো অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যা মানে -ইনফিনিটি থেকে জিরো, এরপরে +ইনফিনিটি, মানে -ইনফিনিটি টু +ইনফিনিটি, মাইনাস অসীম থেকে প্লাস অসীম। এরপরে আমরা দেখলাম যে ক্লাস 8-এ আমরা দেখলাম পরিমেয় সংখ্যা। ঠিক আছে, 8-এও দেখলাম এবং 9-এও একটু পরিমেয় সংখ্যা দেখে এরপরে অপরিমেয় সংখ্যা দেখলাম। পরিমেয় সংখ্যা কি, যে সংখ্যাগুলোকে, যে কোনো সংখ্যাগুলোকে যদি আমরা p/q আকারে প্রকাশ করতে পারি, মানে একটা সংখ্যাকে যদি আমরা একটা ফ্র্যাকশন ভগ্নাংশ হিসাবে প্রকাশ করতে পারি, যেখানে নিচের যে হরটা থাকবে, ডিনোমিনেটর যেটা থাকবে, সেটা যদি আমাদের কি থাকে, সেটা যদি আমাদের জিরো না হয়, নট ইকুয়াল টু জিরো হয়, তাহলে সেই সংখ্যাগুলোকে আমরা পরিমেয় সংখ্যা বলি। ঠিক আছে, আর আমরা ক্লাস 9-এ দেখলাম প্রথমে যখন অপরিমেয় সংখ্যা যখন আমরা শিখছিলাম, যেমন √2, √5 এগুলো অপরিমেয়, বা পাই একটি অপরিমেয়, বা এরকম আরও কয়েকটি সংখ্যা আছে এগুলো অপরিমেয়। সেগুলো আমি এখন তোমাকে লিখে দেখাচ্ছি না, জাস্ট তোমরা রিকল করে নেবে। ঠিক আছে, আর অপরিমেয়ের সাথে সাথে আমরা দেখলাম যে পরিমেয় সংখ্যাগুলিকে যদি আমরা দশমিক প্রসারণ নিই। ঠিক আছে, দশমিক প্রসারণ মানে কি, মানে একটা ফ্র্যাকশন ধরে নাও, আমরা জেনেছি, আমরা 6-7 অলরেডি দেখেছি যে যে কোনো ফ্র্যাকশনকে 6/5 এরকম যে কোনো একটি ফ্র্যাকশনকে আমরা কি করতে পারি, আমরা সেটাকে দশমিকে মানে প্রসারণ করতে পারি। ঠিক আছে, যেমন এটা কি হবে, এটা হয়ে যাবে আমাদের 1.2, 1.2 হয়ে যাবে। তাই এই 6/5-কে আমরা 1.2 লিখেছি, এটাকে বলে দশমিক প্রসারণ। তাহলে আমরা পরিমেয় সংখ্যা যেগুলো, সেগুলোর দশমিক প্রসারণ যদি দেখি, আমরা দেখলাম যে ক্লাস 9-এ সেগুলোর দশমিক প্রসারণ কি থাকে, হয়তো এখানে দশমিক প্রসারণ সীমিত, যেমন এই ক্ষেত্রে হয়েছে সীমিত, আর না হয় এরকম থাকতে পারে, যেমন ধরে নাও এখানে 10 আছে আর এখানে 3 আছে, তাহলে সেটার মানটা কি হবে, 3.3333, সীমিত না মানে অসীম। কিন্তু কি হচ্ছে, একটা সংখ্যা পুনরায় আসছে, মানে রিপিট হচ্ছে, বা হয়তো এরকম হতে পারে 2টা বা 3টা সংখ্যা পুনরায় এসে থাকে। ঠিক আছে, রিপিট হয়ে থাকে, তাই এগুলো পরিমেয় সংখ্যা। দশমিক প্রসারণের ক্ষেত্রে এরকম আমরা বলতে পারি যেগুলোর দশমিক প্রসারণ আইদার সীমিত, আর যদি অসীমিত হয় তাহলে অসীমিত মধ্যে কোন ক্যাটাগরি হতে হবে, আমাদের রিপিটিং হতে হবে, মানে পৌনঃপুনিক হতে হবে। ঠিক আছে, এরপরে যেগুলো এই 2 ক্যাটাগরি ছাড়া আরো যে সংখ্যাগুলো আছে, যেমন যেগুলো দশমিক প্রসারণ সীমিত তো নয়, অসীমিত,
আর পৌনঃপুনিকও নয়, অপৌনঃপুনিক, মানে রিপিটিং না। যেমন পাই এর ভ্যালু আমরা দেখতে পাই, বা আমরা √5 √6 এগুলোর ভ্যালু দেখতে পাই। এগুলোর ভ্যালু কি হয়, মানে দশমিকের পরে অনেক নাম্বার আসতে থাকে আসতে থাকে আসতে থাকে, ইনফাইনাইট নাম্বার, ঠিক আছে। আর কোনো একটা গ্রুপ নাম্বার কি হয় না, আমাদের রিপিট হয়ে আসে না। আমি শুধু তোমাদেরকে রিকল করে দিচ্ছি, আমি এখানে এক্সপ্লেন করার কোনো মানে জরুরত বা প্রয়োজন নেই, ঠিক আছে। তাই আমি শুধু তোমাদেরকে রিকল করাচ্ছি সেগুলোকে, যেগুলো মানে দশমিক প্রসারণগুলো সীমিত তো না, সীমিত হলে তো সেগুলো হয়ে যাবে আমাদের পরিমেয়, মানে অসীমিত। এবং পৌনঃপুনিক হয়ে গেলে আমাদের পরিমেয় হয়ে যাবে মানে অপৌনঃপুনিক। অসীমিত এবং অপৌনঃপুনিক যেগুলো, সেগুলো আমাদের অপরিমেয়। তাই আমরা নাম্বারকে টোটাল কতটা মানে শ্রেণীর নাম্বার আমরা পেয়েছি। প্রথমে আমরা স্বাভাবিক সংখ্যা পেয়েছি। স্বাভাবিক সংখ্যাকে আমি এভাবে শর্টকাট লিখে দেব, স্বাভাবিক সংখ্যা। তারপরে আমরা পূর্ণ সংখ্যা, যেটাকে আমরা হোল নম্বর বলি। তারপরে আমরা অখণ্ড সংখ্যা, ঠিক আছে। তারপরে আমরা অখণ্ড সংখ্যাকে আমরা ইন্টিজার বলি। তারপরে আমরা পরিমেয় সংখ্যা পেয়েছি, ঠিক আছে। তারপরে আমরা অপরিমেয় পেয়েছি, যা ক্লাস 9-এ আমরা পেয়েছি, ঠিক আছে। এই সকল সংখ্যাগুলোকে, এরপরে কিন্তু আর মানে অপরিমেয় পরে আর যে সংখ্যাগুলি আসে সেগুলো মানে কাল্পনিক সংখ্যা আসলে। তাই এই সকল সংখ্যাগুলোকে একসাথে কি বলে, একসাথে বলে আমাদের এই যে বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বারস। মানে এগুলোকে আমরা কেন রিয়েল নাম্বার বলি, মানে একটা সংখ্যা রেখা যদি আমরা অঙ্কন করি, তাহলে সেখানে আমরা কি করতে পারবো, এই সংখ্যাগুলোকে আমরা সেই সংখ্যা রেখায় আমরা দেখাতে পারবো। কিন্তু যদিও আমাদের অপরিমেয় সংখ্যাগুলো সংখ্যা রেখায় দেখানো সম্ভব হয় না, সংখ্যা রেখায় তাদের অবস্থান আছে কিন্তু আমরা তাদের দেখাতে পারি না। এখানে আমি এক্সপ্লেন করব না, ক্লাস 9-এ অলরেডি হয়ে গেছে তোমাদের, ঠিক আছে। আমি নেক্সট ইয়ার যখন পুনরায় 8 9 10 একসাথে পড়াবো, তখন সেই স্টুডেন্টসরা বুঝতে পারবে, ঠিক আছে। এরকম মানে এই সকল সংখ্যাগুলিকে কি বলে, বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বারস। তোমাদের শুধু এইটুকু জানা থাকলে হয়ে যাবে। আর এই সংখ্যার ছাড়া অন্য যে আরো সংখ্যাগুলো আছে, যেগুলো তোমরা 11 এবং 12-এ গেলে দেখবে, সেগুলো আছে। যেমন ধরো নাও আমাদের ইমাজিনারি নাম্বারস, কাল্পনিক সংখ্যা, ঠিক আছে, সেগুলো দেখো। তাই আমরা প্রথমে এই চ্যাপ্টারে মূলত আমরা দুটি মেইন মানে টপিক নিয়ে বা দুটি মেইন উপপাদ্য নিয়ে বা থিওরেম নিয়ে আমাদের এই চ্যাপ্টারটি আছে। একটি হলো আমাদের ইউক্লিড, একজন বিখ্যাত গণিতজ্ঞ। তার একটা মানে ইউক্লিডের একটা, উনি বলতে হবে, তার তো বললে হবে না, মানে ইউক্লিডের একটা মানে বিভাজন প্রতিজ্ঞা একটা আছে, যেটাকে বলে ডিভিশন লেম্মা, ইউক্লিডস ডিভিশন লেম্মা। হ্যাঁ, সেইটার উপরে, যেমন ইউক্লিডস ডিভিশন লেম্মা, এটার উপরে। আর নেক্সট আর একটা আছে আমাদের ফান্ডামেন্টাল থিওরেম অফ অ্যারিথমেটিক। আমি বাংলা এমনিতেই লিখে দেব, এখন তোমরা বুঝে নাও। যেমন ইউক্লিডস ডিভিশন লেম্মা মানে ইউক্লিডের বিভাজন প্রতিজ্ঞা, এবং ফান্ডামেন্টাল থিওরেম অফ অ্যারিথমেটিক মানে পাটিগণিতের মৌলিক উপপাদ্য। এই দুইটা নিয়ে আমাদের এই চ্যাপ্টারটি থাকবে। আসলে ইউক্লিডের বিভাজন প্রতিজ্ঞাটা কি, সেটা হলো যদি এ এবং বি যে কোনো দুটি মানে ধনাত্মক অখণ্ড সংখ্যা হয়। ধনাত্মক অখণ্ড সংখ্যা মানে কি, মানে আমি একটু আগে তোমাদেরকে বলেছি যে অখণ্ড সংখ্যাগুলো কিভাবে থাকে। যেমন -∞ থেকে, এখানে ধরে নাও -∞, এখানে ধরে নাও 3 -3 -2 -1, তারপরে 0, তারপরে 1, তারপরে 2, তারপরে 3, তারপরে ধরে নাও +∞, ঠিক আছে। -∞ থেকে +∞, এই যে সকল সংখ্যাগুলিকে কি বলে, আমাদের অখণ্ড সংখ্যা বা ইন্টিজার্স বলে। আর এই 1 থেকে শুরু করে সকল সংখ্যাগুলিকে কি বলে, ধনাত্মক অখণ্ড সংখ্যা বলে, ঠিক আছে। তাহলে এই যে ইউক্লিড বিভাজন প্রতিজ্ঞা কি বলে, যে যদি এ এবং বি যে কোনো দুটি কি থাকে আমাদের ধনাত্মক অখণ্ড সংখ্যা থাকে, ঠিক আছে। ধনাত্মক অখণ্ড সংখ্যা যদি থাকে এ এবং বি, তাহলে এই এ এবং বি কে আমরা কিভাবে লিখতে পারি, আমরা এভাবে লিখতে পারি যে a = BQ + R।
তোমরা দেখবে এটা কোনো প্রবলেমই না তোমাদের। যেখানে আর এর ভ্যালুটা কেমন থাকে, আর আমাদের জিরো বা জিরো সমান থাকে, জিরো সমান থাকে বা জিরো থেকে বড় থাকে, যেমন জিরো এদের জিরো সমান বা জিরো থেকে বড়, ঠিক আছে। আর বি থেকে ছোটো থাকে, এই যে বি, এই বি থেকে ছোটো থাকে, সেটা হলো কন্ডিশন। এখন তোমরা বুঝবে যে এটা কিভাবে হচ্ছে। আমি পরে তোমাদেরকে লিখে দেবো সেই প্রতিজ্ঞাটা, যেমন যদি এ এবং বি যে কোনো দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যা হয়, তাহলে সেগুলো এই এ ইকুয়াল টু বি কিউ প্লাস আর এই কন্ডিশনকে তারা সন্তুষ্ট করে। এটাই হলো আমাদের প্রতিজ্ঞা, ঠিক আছে। আর এটা আমি তোমাদেরকে প্রথমে এক্সপ্লেন করিয়ে দিই, এরপরে আমি তোমাদেরকে সেখানে এই প্রতিজ্ঞাটার ডেফিনেশনটা লিখে দেবো। যেমন এটা আসলে কিভাবে এসেছে দেখো, ধরে নাও আমাদের হাতে আছে 5, সেটাকে আমরা কি দিয়ে ভাগ করছি, আমরা 2 দিয়ে ভাগ করেছি, ঠিক আছে। এই 5কে আমরা মনে মনে এও ধরে নিতে পারি, এ ধরে নিই 5। আর বির কাজ কি, 2 আমাদের বি এর কাজ করছে, এখানে যে বি সেই বি এর কাজ কি 2 করেছে, ঠিক আছে। তাহলে আমরা এভাবে লিখতে পারি, 2 5-এর মধ্যে কতবার যাবে, 2 2 4, আর নিচে থাকবে 1। তাহলে কিভাবে লিখবো, এর জায়গায় আমরা 5, এ 5, এরপর বির জায়গায় 2, 2 কতবার গিয়েছে, 2বার গিয়েছে, এই কিউ মানে কতবার যাচ্ছে, 2বার যাচ্ছে, প্লাস আর মানে এই বাক্সেস, ঠিক আছে। মানে আমরা 5কে এভাবে লিখতে পারি, এটাই হলো ডিভিশন নাম্বার। এখন আর এর যে এই কন্ডিশন যেটা, এটা থেকে কিন্তু কোয়েশ্চেন আসে, ঠিক আছে, এই কন্ডিশনটা কিন্তু জিজ্ঞেস করে, ঠিক আছে। তাহলে এই হলো যেমন উপপাদ্য থিওরাম, তোমার বই অনুসারে থিওরামটা 1.1, যে থিওরামের নাম হলো ইউক্লিড বিভাজন প্রতিজ্ঞা, ঠিক আছে। এটা মানে কি বোঝাচ্ছে, প্রদত্ত ধনাত্মক প্রদত্ত মানে যে কোনো দেওয়া, আমাদেরকে যদি দিয়ে থাকে যে কোনো দুটি সংখ্যা, যেমন তাই সেটার নাম হলো, সেটাকে আমরা প্রদত্ত বলি বা দেওয়া আছে। প্রদত্ত ধনাত্মক অখণ্ড সংখ্যা, এখানে কিন্তু ধনাত্মক শব্দ আছে, কিন্তু বই অনুসারে আমরা ঋণাত্মক সংখ্যার ক্ষেত্রে বুঝতে পারি, সেটা তোমাদের জানার দরকার নেই। প্রদত্ত ধনাত্মক অখণ্ড সংখ্যা এ এবং বি, মানে এ এবং বি দুটি দেওয়া আছে আমাদের ধনাত্মক অখণ্ড সংখ্যা, এর ক্ষেত্রে কি হবে, অদ্বিতীয় অখণ্ড সংখ্যা কি এবং আর পাওয়া যাবে। অদ্বিতীয় মানে ইউনিক, ইউনিক মানে কিউ এবং আর এর ভ্যালু একদম মানে ইউনিক থাকবে, অদ্বিতীয় থাকবে, সেগুলোর মতো আর থাকবে না। যেমন আগে উদাহরণ নিয়েছিলাম, 2 3বার যাচ্ছে এবং ফল 0 হচ্ছে, 0 আর উপরের যে 3টা কিউ এর কাজ করছিল, 0 আর এর কাজ করছে, এই 3 এবং এই 0 সেই এর ক্ষেত্রে যেমন আমরা কি বলি, 6 ইকুয়াল টু 6কে কি লিখতে পারি, 2 × 3 + 0, এরকম লিখতে পারি। এখানে 6a 2b আর 3q, ঠিক আছে। আর সেটা হলো আমাদের আর। তাহলে এ 6-এর ক্ষেত্রে এবং বি 2-এর ক্ষেত্রে কিউ এবং আর অদ্বিতীয় থাকবে। অদ্বিতীয় মানে 3 এবং 0 ফিক্সড, মানে অন্য কোনো সংখ্যা এখানে বসালে কিন্তু হবে না, মানে এখানে একমাত্র 3 বসালে, একমাত্র 0 বসালে সেই আমাদের সম্পূর্ণ সমীকরণ যেটা আমাদের আছে সেটা সন্তুষ্ট হবে। তাই অদ্বিতীয় কিউ এবং আর পাওয়া যাবে, যা সন্তুষ্ট করবে এই সমীকরণকে, বা এটাকেই আমরা বলি কি ইউক্লিড বিভাজন প্রতিক্রিয়া। যেমন এ ইকুয়াল টু বি কিউ প্লাস আর, যেখানে আর এর রেঞ্জটা কত, আর আর কোন আর এর ভ্যালু কত থেকে কত হতে পারবে, আমাদের 0 সমান বা তার থেকে বেশি হতে পারবে, এবং কিন্তু বি থেকে কম। এখন আমাদের এই ফল যেটা, এখন তোমাদের গত লাস্ট ইয়ার যে এক্সাম হয়েছে 50 মার্কসের যে এমসিকিউ ছিল, সেখানে খুব গভীর মানে খুব ডেপথ থেকেও প্রশ্ন পিক করেছিল সেবা, ঠিক আছে। তাই এখন আমাদের সেগুলো বইয়ে যে শব্দ লেখা আছে, যে জায়গায় লেখা আছে, সেগুলো সবগুলো আমাদের জানতে হবে। তাই এখানে তোমাদেরকে এটাও জিজ্ঞেস করতে পারে যে ইউক্লিড বিভাজন প্রতিজ্ঞা কোন বইয়ে মানে প্রথম নথিভুক্ত হয়েছিল। তাহলে ইউক্লিড উপাদান শ্রেণী বা ইউক্লিডস এলিমেন্টস বলে বই, সেটার 7 নম্বর বুকে, মানে বুক করে পার্ট থাকে, আমরা এখন বলি পার্ট 1 পার্ট 2, সে কোনো বইয়ে এরকম থাকে বুক 1 বুক 2 বুক 3 এরকম, ঠিক আছে। তাহলে ইউক্লিডস এলিমেন্ট বা ইউক্লিডের উপাদান শ্রেণীর 7 নম্বর বইয়ে প্রথম এই প্রতিজ্ঞাটা নথিভুক্ত করা হয়েছিল। এবং প্রতিজ্ঞা শব্দের অর্থ এরকম তোমাদেরকে বলতে পারে যে প্রতিজ্ঞা মানে কি, সেটা বুঝিয়ে দাও। তাহলে প্রতিজ্ঞা হচ্ছে একটি প্রমাণিত উক্তি, যা অন্য উক্তিকে কি করে প্রমাণ করার জন্য ব্যবহৃত হয়, ঠিক আছে।
এখন কি, এখন এই যে ইউক্লিড বিভাজন প্রতিজ্ঞা, সেটার মাধ্যমে আমরা আরো একটা পদ্ধতি, একটা অ্যালগোরিদম আমরা আবিষ্কার মানে করতে পেরেছি, অ্যালগোরিদম বা পদ্ধতি, ঠিক আছে। সেটা কি, সেটা দিয়ে ইউক্লিড বিভাজন প্রতিজ্ঞা আমরা ব্যবহার করে আমরা একটা অ্যালগোরিদম সেট করেছি, 2-3টি স্টেপ। অ্যালগোরিদম মানে কি, মানে কিছু না, কয়েকটি নির্দিষ্ট স্টেপ, খুব সুন্দরভাবে সুনির্দিষ্ট কয়েকটি স্টেপ, যেগুলো করার ফলে একটা রেজাল্ট আসে। তাই একটা অ্যালগোরিদম আমরা এরকম বানিয়েছি। এই অ্যালগোরিদমের কাজটা কি হবে, এ এবং বি যে কোনো দুটি সংখ্যার মধ্যে আমাদের গোসাও নির্ণয় করে দেবে, ঠিক আছে। মানে কি, মানে আমি তোমাদেরকে এখন বুঝিয়ে দিই, যেমন এগুলো তোমরা প্রথমে নোট ডাউন করে নাও, ঠিক আছে। আমরা এ এবং বি যে কোনো দুটি আমাদের ধনাত্মক অখণ্ড সংখ্যা। এখানে আমরা ধরে নিলাম যে এ বির থেকে বড়, যেমন এ ইজ গ্রেটার দেন, ঠিক আছে। তাহলে আমরা ইউক্লিড বিভাজন প্রতিজ্ঞা অনুসারে আমরা কি লিখতে পারি, এ ইকুয়াল টু বি কিউ প্লাস আর। এখানে আর এর ভ্যালু 0 সমান বা তার থেকে বড় এবং বি থেকে ছোট, ঠিক আছে, ঠিক আছে। এই এই পদ্ধতির দ্বারা আমরা কয়েকটা স্টেপ অ্যালগোরিদম এই প্রতিজ্ঞা থেকে আমরা পেয়েছি বা নির্ণয় করতে পেরেছি, যেগুলো হলো, যেমন ধরে নাও এখানে আমাদের কি আছে, দুটি সংখ্যা আছে, যেমন 10 এবং 25 আছে, ঠিক আছে। তাহলে কি হবে, এখানে 25টা বড়, তাহলে এখানে এর জায়গায় যেটা বড়, এই যে এর জায়গায় আমরা বড়টাকে রেখে দেবো 25 ইকুয়াল টু বির জায়গায় আমাদের 10 হবে। 10 10 কতবার যাবে প্রথমে, মানে 25-এর কাছাকাছি যেতে হলে 10 দুগুণা 20, 3 × 10 = 30 হলে বেশি হয়ে যাবে, তাহলে 10 দুগুণা 20 থেকে গেল কত, মানে সেটা আমাদের এই ভাগ প্রক্রিয়ায়, ঠিক আছে। ভাগ প্রক্রিয়া যেরকম আমরা করি সেটা অ্যাকচুয়ালি ভাগই, আর কিছু না। তাহলে 10 দুগুণা 20 থেকে গেল কত, যেটাকে আমরা ভাগশেষ বলি, 5 থেকে গেল, ঠিক আছে। তাহলে এরকম আমরা প্রথমে করব। এরকম করার পরে যদি আমাদের এখানে কি না আসে, যদি 0 না আসে, 0 না আসলে আমরা কি করব, আবার এই বি এবং এই আমাদের আর, এই দুটির মধ্যে আবার আমরা কি করব, আমরা এই পদ্ধতিটা করব, যেভাবে আমরা এখন 25 এবং 10-এর মধ্যে করেছি। এখন যেহেতু এখানে 0 আসলো না, তাই না আসলে আমরা কি করব, এই 10 এবং এই 5-এর মধ্যে আবার সেই প্রসেসটা ইউজ করব। যেমন এখানে লিখে দেবো এখন 10, কারণ 10 এবং 5-এর মধ্যে 10টা বড়, এবং বির কাজ কি 5, এখন বির কাজ করবে, তাহলে বি 5, 5 10-এর মধ্যে কতবার যাচ্ছে, 2বার যাচ্ছে, 5 দুগুণে 10 থেকে গেল কত, কিছু নাই, 0। এখন 0 এসে গেছে। এরকম যত সময় অবধি 0 আসবে না আমাদের, তত সময় আমরা এরকম, যেমন ধরে না এখানে এখন 0 আসলো না, এমনিতে লিখে দিই, যেমন ধরে নাও এখানে এখন 3 এসে গেল, তাহলে আবার আমাদের কি করতে হবে, এই 5 এবং এই 3-এর মধ্যে আবার এরকম করতে হবে। তাই এই যে স্টেপ বাই স্টেপ, এক স্টেপ পরে আরেক স্টেপ, আরেক স্টেপ পরে আরেক স্টেপ এরকম করছি, এই স্টেপগুলিকে কি বলে, অ্যালগোরিদম বলে, অ্যালগোরিদম বা পদ্ধতি বলে, ঠিক আছে। কিন্তু এখানে তো 0 এসে গেছে, এবং যখন আমাদের একটি জায়গায় গিয়ে আমাদের কি হয়ে যাবে, এখানে আরেক জায়গায় 0 এসে যাবে, এবং যখন 0 এসে যাবে তখন আমরা বলবো যে এই যে প্রথমে আমরা যে দুইটা নাম্বার নিয়েছিলাম 10 এবং 25, এই 10 এবং 25-এর মধ্যে গোসাগুটা কি হবে, এই 5টা হবে 10 এবং 25-এর মধ্যে থাকা গোসাগু, ঠিক আছে, ঠিক আছে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমি আমি ইউক্লিড বিভাজন পদ্ধতি, যে কি পদ্ধতির দ্বারা আসলে আমরা কে নির্ণয় করি, আমরা গোসাও নির্ণয় করি। আর এই পদ্ধতি এবং প্রতিজ্ঞা কিন্তু দুটি আলাদা আলাদা। প্রতিজ্ঞা মানে শুধু 2টা লাইনের যে ডেফিনেশন, এ ইকুয়াল টু বি কিউ প্লাস আর এর কন্ডিশন এই, ঠিক আছে। আর পদ্ধতি মানে এই প্রতিজ্ঞা ব্যবহার করে আমরা একটা পদ্ধতি আমরা বানিয়েছি, এই পদ্ধতির মাধ্যমে আমরা গোসাও নির্ণয় করি। তাই ইউক্লিড বিভাজন পদ্ধতি কি, দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার গোসাউ বা এইচসিএফ নির্ণয় করার জন্য করার অন্য একটি প্রক্রিয়া হচ্ছে আমাদের ইউক্লিড বিভাজন পদ্ধতি বা ইউক্লিডস ডিভিশন অ্যালগোরিদম, ঠিক আছে। এরপরে কি, এই অ্যালগোরিদম একটি পদ্ধতি বা অ্যালগোরিদম হচ্ছে সুনির্দিষ্টভাবে বর্ণনা করা কিছু শ্রেণী বা এক ধরনের সমস্যা সমাধানের প্রক্রিয়া। আসলে তোমাদের মধ্যে যাদের ইলেকটিভ হিসাবে কম্পিউটার সায়েন্স আছে, তারা বুঝতে পারবে যে যখন প্রোগ্রামিং আছে, প্রোগ্রামিংয়ে আমাদের কি থাকতে হয়, সেখানে অ্যালগোরিদম থাকতে হয়। তাহলে অ্যালগোরিদম শব্দটি নবম শতাব্দীর পারস্য দেশের গণিতজ্ঞ আল খওয়ারিজমির নাম থেকে এসেছে। আর প্রকৃতপক্ষে আলজাবরা যে শব্দ, সেটা তার লেখা, এই আল খওয়ারিজমির লেখা বই হিসাব আল জাবর ওয়াল মুকাবলা থেকে নেওয়া হয়েছে। বিশেষ করে এই শব্দের উপরে তোমরা একটু গুরুত্ব প্রদান করবে, এই শব্দ থেকে এই অ্যালজাবরা এসেছে, ঠিক আছে।
এখন আমরা দেখবো যে গসাউ নির্ণয় করতে যে অ্যালগরিদম, সে অ্যালগরিদমটা কি, স্টেপগুলো কি, প্রথমে আমাদের কি করতে হবে, পরের স্টেপে কি, পরের স্টেপে কি। ঠিক আছে, তাহলে এই আমাদের ইউক্লিড বিভাজন পদ্ধতি মানে এই পদ্ধতি, এই অ্যালগরিদম স্টেপগুলো আমরা অনুসরণ করে কি করতে পারবো, দুইটি সংখ্যার মধ্যে আমাদের গসাউ বা এসিএফ নির্ণয় করতে পারবো। ঠিক আছে, যেমন আমি এখন তোমাদেরকে দেখে দেবো। যেমন প্রথমে বুঝে নিই এটা কি, দুটি অখণ্ড সংখ্যা ধরি সি এবং ডি, যাতে একটা বড় একটা ছোট হবে অবশ্যই। সি ধরে নিয়ে আমরা বড় আছে, ঠিক আছে, সি এবং সি বড় আর ডি ছোট, এর গসাউ বা এসিএফ নির্ণয় করতে এই ধাপগুলো আমাদের অনুসরণ করতে হবে। এগুলো তোমরা লিখে রাখবে, এগুলো মুখস্থ করার নেই, তো আগে যেগুলো আছে সেগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে, কারণ এখন এক্সামে সেরকমই আসছে। ধাপ ওয়ান, স্টেপ ওয়ানে কি করব, প্রথমে সি এবং ডি এর ক্ষেত্রে আমরা এই যে আগে ইউক্লিড বিভাজন প্রতিজ্ঞা যেটা দেখেছিলাম এ ইকুয়াল টু বি কিউ প্লাস আর, এখন আমরা সি এবং ডি এর ক্ষেত্রে কি বলবো, সি ইকুয়াল টু ডি কিউ প্লাস আর, সি ইকুয়াল টু ডি কিউ প্লাস আর, এরকম হবে, এরকম আমরা প্রথমে লিখে নেব। এরপরে ধাপ টুতে আমরা দেখব যদি আর এর জায়গায়, এখানে আর এর জায়গায় যদি জিরো এসে গেছে, যদি জিরো হয় তবে আমাদের এই যে ডি এর জায়গায় যে সংখ্যা থাকবে সেটা হবে আমাদের গোসাউ। ঠিক আছে, কিন্তু যদি আর এর জায়গায় আর যদি জিরো না হয়, আর যদি নট ইকুয়াল 2 3 4 এরকম যদি কিছু থাকে, তাহলে কি করতে হবে, তবে ডি এবং আর, এই যে ডি এবং এই যে আর, সেগুলোর মধ্যে আমাদের আবার সেই প্রতিজ্ঞা ব্যবহার করতে হবে। আমি এখন উদাহরণ নিয়ে তোমাদেরকে বুঝাবো। ঠিক আছে, এরপরে ধাপটা কি, যখন এরকম অনেকবার আমরা করতে থাকবো যত সময় পর্যন্ত আমাদের কি আসে না, আর ইকুয়াল টু জিরো না আসে, যখন আমাদের আর ইকুয়াল টু জিরো, আর ইকুয়াল টু জিরো না হওয়া পর্যন্ত এইভাবে প্রক্রিয়াটি আমরা চালিয়ে যাব। এই অবস্থাতে শেষ বাচক যখন আর ইকুয়াল টু জিরো এসে যাবে, তখন শেষ বাচক, বাচক মানে কি, এই ডি এর জায়গায়, ডি এর জায়গায় থাকা সংখ্যা হবে আমাদের নির্ণয় গোসাউ। যেমন আমরা এখন একটা সংখ্যা 455 এবং 42-র মধ্যে আমরা দেখিনি, ধরে নাও তোমরা এগুলো একটু পজ করে তোমরা লিখে নাও। ঠিক আছে, তাহলে আমরা দুইটা নাম্বার এরকম নিই, 455 এবং 42। এখানে 455 আমরা দেখছি বড় আছে 42 থেকে, আমাদের এখানে আগে যে আমরা লিখেছিলাম সি এবং ডি, এই সির কাজে 455 করছে এবং ডির কাজ আমাদের 42 করছে। ঠিক আছে, তাহলে এগুলোকে আমরা প্রথম স্টেপ কি, ইউক্লিড বিভাজন প্রতিজ্ঞা প্রতিজ্ঞা এগুলিকে সাজাতে। তাহলে যেটা পড়ো সেটাকে প্রথমে লিখে দেবো ইকুয়াল টু 42 ডি। এখন 42 এই 455-এর কাছাকাছি কতবার গুণ করে হচ্ছে, আমরা ধরে নিই এটা 40 ধরে নিয়ে ভাবতে পারি আমরা। যেমন একটু আগে গিয়ে যেমন 40 থেকে 40, এরকম 4 কে 4 4 দুগুণা 8 2 4 12 4 4 16 4 5 20 26 24 4 7 28 4 10 40। ঠিক আছে, 10 বার গেলে 400 হবে, 11 বার হলে 44, তাহলে 11 বার যাচ্ছে কিনা, 40 11 বার গেলে 440, আর 2 আবার 11 বার গেলে 22, তো 440 আর 22 হয়ে যাবে আমাদের 462, বেশি হয়ে যাবে, 11 বার যাচ্ছে না মানে 10 বার যাচ্ছে, তাহলে 10 বার 42 ইন্টু 10 420, আর থাকে গেলো কত আমাদের 35। এই দেখো এই 35টা এই 42 থেকে ছোট। ঠিক আছে, এখন এটা সর্বদা ছোট হতে হবে, আর না হয় আমাদের কি হতে হবে, জিরো হতে হবে। এখন এখানে কি এটা কিসের কাজ করছে, এটা আর এর, আর কি জিরো না, আর নট ইকুয়াল টু জিরো। ঠিক আছে, তাহলে এরকম আমরা লিখবো, যেমন এখানে আর নট ইকুয়াল টু জিরো। ঠিক আছে, যখন আর জিরো হবে না তখন আমাদের স্টেপ কি বলছে, যে আবার তোমরা কি করো, সেই এখানে যে এই ডির জায়গায় যেটা আছে, এখানে যে আর আছে ডি এবং আর এর মধ্যে আবার তোমরা ইউক্লিড বিভাজন প্রতিজ্ঞাটা ব্যবহার করো। তাহলে আমরা করব এখন এটা এবং এটার মধ্যে, মানে বড় কোনটা 42, তাহলে 42-কে এখানে রেখে দেবো, 35-কে এখানে রেখে দেবো। ঠিক আছে, ইউক্লিড বিভাজন প্রতিজ্ঞা। এবং 35 42 মধ্যে কতবার যাচ্ছে, আমরা জানি একবার যাবে, 2 বার গেলে 70 হয়ে যাবে, তাই হবে না, একবার। দেখা গেল কত, 35 1 যা 35, মানে 35-এ 35, দেখা গেলো 5 আর 2 7, তাহলে 7, 35 আর 7 42। ঠিক আছে, এখন এই আরেক জায়গায় কি জিরো এসে গেছে না, জিরো আসেনি, জিরো না আসলে কি করতে হবে আমাদের, আবার এই 35 এবং এই 7-এর মধ্যে আবার আমাদের ইউক্লিড বিভাজন প্রতিক্রিয়া ব্যবহার করতে হবে। ঠিক আছে, যেমন ধরে নাও 35 ইকুয়াল টু 7। ঠিক আছে, 7 এবং 35-এর মধ্যে কতবার যাচ্ছে, 7 5 বার যাচ্ছে, 5 7 35 হয়ে যাবে আমাদের, 5 7 35 প্লাস থাকলো কত, 5 7 35 35 হয়ে গেল জিরো।
মানে 5 7 35 এখানেও 35 আছে, আর কিছু থাকলেও বাক্সেস কিছু নেই, তাহলে জিরো। এই যে জিরো এসে গেছে, যখনই জিরো এরকম এসে যাবে তখন আমরা কি বলবো, এই যে এই ডির স্থানে প্রথমে এটাকে আমরা ডি বলেছিলাম তো, এই যে ডি, ডি কেন বলছি আমি, এই যে আগে আমরা যে পদ্ধতিগুলো স্টেপগুলো লিখেছি সেখানে তো ডি বলেছিলাম। তো এই ডির জায়গায় মানে এই জায়গাটায় যে সংখ্যাটা থাকবে সেটা কি হবে 7, এই 455 এবং 452 এবং 42 কি হবে আমাদের গসাগু হবে। গসাগু মানে গরিষ্ঠ সাধারণ উৎপাদক। এই দুইটা সংখ্যার মধ্যে সব থেকে বড় উৎপাদক হবে 7, মানে যেটা 7 দিয়ে এটাকেও ভাগ করা যাবে এবং এটাকেও ভাগ করা যাবে। 7 ছাড়া এর থেকে বড় আর কোনো উৎপাদক নেই, যেটা দিয়ে এটাকেও ভাগ করা যাবে এটাকেও উৎপাদক মানেই ভাগ করা যায়, ঠিক আছে। তো এরকম আমরা মানে এই পদ্ধতিটা ব্যবহার করি। এখন এরকম আমাদের অনেকগুলো এক্সারসাইজই আছে, সেগুলো আমরা করব, কিছু প্রবলেমস আছে সেগুলো আমরা সলভ করব, ঠিক আছে। তাহলে চলো একটু একটু করে দেখি আমাদের কি করতে হবে এখন। এই 4052 এবং 12576 এর মধ্যে থাকা গোসাও নির্ণয় করতে হবে, ঠিক আছে। তাহলে দেখি এই আমরা কিভাবে ইউক্লিড বিভাজন পদ্ধতি ব্যবহার করে, ঠিক আছে। তাহলে প্রথমে কি করব, আমরা দেখছি যে এটা থেকে এটা বড় সংখ্যা, তাহলে আমরা বলবো যে প্রথমে 12576 গ্রেটার দেন 4052, ঠিক আছে। তাহলে এই দুটি সংখ্যার মধ্যে আমরা কি করবো এখন, আমাদের ইউক্লিড বিভাজন প্রতিজ্ঞা যেটা আছে সেটা লাগু করব, ঠিক আছে। তাহলে আমরা কি লিখবো, এই দুটি সংখ্যার মধ্যে ইউক্লিড বিভাজন প্রতিজ্ঞা ব্যবহার করে পাবো। কি পাবো আমরা, যে 12576, ঠিক আছে। একটু আগে যে আমরা দেখেছিলাম 12576 ইকুয়াল টু কি হবে, আমরা এটা দেবো, এটা কতবার যাচ্ছে দেখবো, তাহলে 4052। এখন দেখি এখানে আছে 12576 আর এখানে আছে 4052, ঠিক আছে। তাহলে আমাদের 4000, 4000 কতবার করলে, 3বার করলে আমাদের 12000 হয়ে যায়, তাহলে 12000 আর 4বার করলে 16000 হয়ে যাবে, তাহলে বড় হয়ে যাবে, হবে না। 3বার করলে 12000, এটাকে 3বার করলে 3×5 100, 3×5 150, আর 3×2 6, মানে 12000। এখানে এখানে আছে 12000, এখানে পাবো 150 এবং এই 2 থেকে পাবো আরো 156, মানে 12156 এরকম পাবো। আর এখানে আছে 12576, তাহলে একটু ছোট আছে, হয়ে যাবে, মানে আমরা 3বার করতে পারবো। 3বার করলে আমাদের হয় কত, 12156 এরকম। আর অরিজিনাল সংখ্যাটা ছিল 12576, তাহলে এরকম বিয়োগ করলে কত হবে, 0 2, 5 থেকে 1 গেলে 4, মানে 420 থাকবে, ঠিক আছে। তাহলে প্লাস কত থাকবে আমাদের, 420 থেকে গেল। এখন দেখলাম যে এই আর এটা কি 0 না, তাহলে যেহেতু আমরা বলবো যেহেতু আর নট ইকুয়াল টু 0, অতএব আমরা কি করব, অতএব এই দুইটা, এটা এবং এটার মধ্যে আমরা আবার ইউক্লিড বিভাজন প্রতিজ্ঞা প্রয়োগ করব, বা এরকম বলতে পারি এখানে 4052 এবং 420 মধ্যে ইউক্লিড বিভাজন প্রতিজ্ঞা ব্যবহার করব, এরকম। ব্যবহার করে কি পাবো আমরা, এখানে আমরা প্রথমে লিখব 4052 ইকুয়ালস টু 420। 420 কতবার যাচ্ছে আমাদের 4052 মধ্যে, আমাদের এখানে তো 400 আছে, ঠিক আছে। 400 যদি 10 বার আমরা করে নিই 4000 হয়ে যায়, তাহলে এখানে 4000 আছে, কিন্তু সাথে আমাদের 20 আছে, 20 10 বার করলে কত হয়ে যায় 200, কিন্তু এখানে 4052, মানে আমাদের এটা 10 বার যাচ্ছে না, এটা কতবার যাবে, হয়তো 9 বার চলে যাবে। তাহলে 9 বার, এটা 9 বার করলে কত হবে, এটা 9 বার করলে আমাদের হবে 0 8 9 2 18 8 4 9 14 3780, ঠিক আছে। তাহলে ছিল আমাদের কত 4052, তাহলে বিয়োগ করলে কত থাকবে 2, আর 15 থেকে 8 গেলে 7, আর 9 থেকে 7 গেলে 2, 272, ঠিক আছে। তাহলে এখানে আমাদের থেকে গেল 272। এখন এখানে আবার আমাদের কি নিই, আর নট ইকুয়াল টু 0, তাহলে আবার আমরা বলবো যেহেতু আর নট ইকুয়াল টু
0। এখানে আবার সেম একই লাইন, কোন দুটি সংখ্যার মধ্যে? এখন 420 এবং 272 মধ্যে আমার ব্যবহার করবো। তাহলে আমি এখানে লিখে দিই 420 এবং 272 এর মধ্যে। এই তোমরা এই লাইনগুলো নিজে নিজে লিখে নেবে, ঠিক আছে? তাহলে কি হবে আমাদের? 420 এখানে লিখবো, লিখে 272, ঠিক আছে? কতবার যাচ্ছে 272? একবার যাচ্ছে, দুইবার হবে না, কারণ 272 দুইবার হলে কত হয়ে যায় আমাদের? 550-এর কাছাকাছি পৌঁছে যায়। তাহলে একবার হবে আমাদের, একবার হচ্ছে। আর থেকে গেলো কত? প্লাস কত থাকবে? মানে 10 থেকে 2 গেলে 8, আর 11 থেকে 7 গেলে 4, আর এখানে আছে আমাদের 3 থেকে 2 গেলে 148, ঠিক আছে? এখন আবার যেহেতু আর নট ইকুয়াল টু 0, আবার আমরা কি করব? এই দুইটা সংখ্যা 272 এবং 148 এর মধ্যে, 272 এবং 148 এর মধ্যে এই ইউক্লিড বিভাজন প্রক্রিয়া ব্যবহার করে পাবো। কি পাবো আমরা? লিখে নিই, যেমন এখানে 272 ইকুয়াল টু 148 ইন্টু কতবার যাচ্ছে? একবার যাবে, 148, ঠিক আছে? তাহলে কারণ দুইবার যাবে না কেন, এটা অলরেডি মানে 150-এর কাছাকাছি, 2 কম শুধু। তাহলে ডাবল দুইবার হলে 300 হয়ে যায়, আর এখানে কিন্তু 272। মানে আমরা এরকম এস্টিমেশন দিয়ে বুঝছি যে দুইবার যাচ্ছে না, ঠিক আছে? তাড়াতাড়ি করার জন্য। প্লাস কত? 148 একবার যাচ্ছে, তাহলে এটা থেকে 148 বিয়োগ করলে কত থাকবে? 12 থেকে 8 গেলে 4, এখানে 6 থেকে 4 গেলে 2, এখানে 2 থেকে 1 গেলে 124, ঠিক আছে? এবং আবার আমরা দেখছি যে এখানে যেহেতু আর নট ইকুয়াল টু 0, ঠিক আছে? তো আমি উপর থেকে একটু মুছে ফেলি। যেমন কি হবে? অতএব আমাদের সংখ্যা এই 148 এবং 124 এর মধ্যে, 148 এবং 124 এর মধ্যে ইউক্লিড বিভাজন প্রতীকে ব্যবহার করে পাবো, ঠিক আছে? কি পাবো? যেমন আমরা 148 ইকুয়ালস টু 124 ইন্টু কতবার যাবে? একবার যাবে, দুইবার গেলে অনেক বেশি হয়ে যায়। তা থাকলো কত আমাদের? প্লাস 8 থেকে 4 গেলে 4, 4 থেকে 2 গেলে 2, 1 থেকে 1 গেলে কিছু হয় না, ঠিক আছে? তাহলে 24। আবার দেখলাম আমরা আর নট ইকুয়ালস টু 0, তাহলে কি করব? আবার আমরা এই দুইটা সংখ্যার মধ্যে 124 এবং 24 এর মধ্যে, 124 এবং 24 এর মধ্যে ইউক্লিড বিভাজন প্রতীক ব্যবহার করে পাবো, ঠিক আছে? কি পাবো আমরা? দেখি যে 124 ইকুয়ালস টু 24 ইন্টু কতবার আছে? এটাকে আমরা 25 বলে ধরে নিই, ঠিক আছে? 25 হলে এটাকে ধরে নিই 125 এস্টিমেশন ভাবে। তাহলে 25 হলে 25 5বার গেলে 125। তাহলে দেখে নিই 24 5বারে কত হয়? 24 5বারে আমরা 24 ইন্টু 5, মানে 25 5বার কত? 125 তো। তাহলে এর থেকে আমরা 5 কমিয়ে দিই, কত হয়ে যাবে? 120 হয়ে যাবে। তাহলে 120 4বার গেলে 5বার গেলে 120 দেখা গেল কত আমাদের? 4, ঠিক আছে? এরকম এরকম আমাদের করতে লাগবে যতক্ষণ পর্যন্ত না এখানে কি আসে? 0 আসে, ঠিক আছে? এখন আমরা কি করবো? আবার যেহেতু এরকম প্রত্যেকবার আমাদের বলতে লাগবে যে আর নট ইকুয়াল টু 0, অতএব এই যে দুটি সংখ্যা 24 এবং 4 এর মধ্যে ইউক্লিড বিভাজন প্রতিজ্ঞা ব্যবহার করে পাবো। কি পাবো আমরা? এখন 24 এখানে আসবে ইকুয়াল টু 4 ইন্টু 4 কতবার গেলে 24 হয়? 4 6বার গেলে 24 হয়ে যায়, প্লাস 0 এসে গেছে। তাহলে কি এখন যেহেতু এখন 0 এসে গেছে, এখন আমরা বলতে পারি যে এখানে আর ইকুয়ালস টু 0। তাই এই যে এই বির জায়গায় বির স্থানে যে সংখ্যাটি থাকবে সেটা আমাদের এই মূল এই সংখ্যা এবং এই সংখ্যার কি হবে? আমাদের গসাগু হবে। এবং শুধু এই দুটি সংখ্যার গসাগু হবে তা নয়, আমাদের এই দুটি সংখ্যার গসাগু হবে 24 এবং 4 এর, 124 এবং 24 এর। এরকম যতটি আমরা করেছিলাম 148 এবং 1 সকল সংখ্যার গসাগু কি হবে? আমাদের 4 হবে, ঠিক আছে?
তাহলে আমাদেরকে জিজ্ঞেস করছিল যে এই দুটি সংখ্যার মধ্যে গসাগুটা কি, এই দুটি সংখ্যার মধ্যে গরিষ্ঠ সাধারণ উৎপাদক বা হাইয়েস্ট কমন ফ্যাক্টরটা হবে আমাদের 4। এখানে আর ইকুয়াল টু 0, অতএব আমাদের কি হবে 4052 এবং 12576 এর গসাগু 4। ঠিক আছে, এখন আমরা দেখেছিলাম যে ইউক্লিড বিভাজন প্রতিজ্ঞা, ঠিক আছে, সেটাকে প্রতিজ্ঞা কেন বলা হয়, কারণ সেটা একটা প্রমাণিত উক্তি বা স্টেটমেন্ট, ঠিক আছে, এটা অলরেডি প্রমাণিত। আর এটা দ্বারা কি করা যায়, অন্য আরো উক্তিগুলোকে প্রমাণ করা যায়। এখন আমরা দেখবো, যেহেতু আমরা যুগ্ম সংখ্যাগুলো কি আকারে থাকে, যুগ্ম সংখ্যাগুলো দুইয়ের গুণিতক হিসাবে থাকে। যেমন আমি এভাবে বলতে পারি 2q। কিউ কি? কিউ একটি যে কোনো ধনাত্মক অখণ্ড সংখ্যা। ধনাত্মক অখণ্ড সংখ্যা মানে 1 2 3 4 5 6 7 8 যে কোনো, ঠিক আছে, তাহলে 2q। আর এই কিউ এর জায়গায় আমরা যে কোনো 1 2 3 4 যে কোনো সংখ্যা বসালে আমরা সর্বদা এটা কি হবে, একটা যুগ্ম সংখ্যা হবে, কারণ সেটা দুইয়ের সংখ্যা। যেমন 1 যদি বসে আমরা 2 × 1 = 2 যুগ্ম সংখ্যা, 2 বসালে 2 × 2 = 4 যুগ্ম সংখ্যা, সর্বদা আমাদের কি হবে, একটা যুগ্ম সংখ্যা হবে। ঠিক আছে, তাই এখন আমরা সেই ইউক্লিড বিভাজন উক্তি ব্যবহার করে, প্রতিজ্ঞাটা ব্যবহার করে আমরা এটাকে প্রমাণ করবো যে 2q একটা কি, এটা একটা উক্তি। এই উক্তিটা মানে সকল যুগ্ম সংখ্যা 2q আকারে থাকে, ঠিক আছে, বা 2q + 2 আকারে থাকে এরকম, বা সকল অযুগ্ম সংখ্যা 2q + 1 2q + 3 এরকম আকারে থাকে, এটা আমরা প্রমাণ করবো। ঠিক আছে, যেমন আমাদের নেক্সট উদাহরণে যেটি দেওয়া আছে, দেখা যে প্রত্যেক ধনাত্মক যুগ্ম অখণ্ড সংখ্যার আকার 2q এবং প্রত্যেক অযুগ্ম অখণ্ড সংখ্যার আকার 2q + 1, মানে যুগ্ম অখণ্ড সংখ্যার আকার 2q এবং অযুগ্ম অখণ্ড সংখ্যার আকার 2q + 1 এভাবে আছে। আমাদের এটা দেখাতে হবে। তাহলে আমরা কি করব, কিছু না, আমরা ধরে নেব যে ধরি এ যে কোনো একটি ধনাত্মক অখণ্ড সংখ্যা, ঠিক আছে, ধরি এ ধনাত্মক অখণ্ড সংখ্যা মানে পজিটিভ ইন্টিজার্স, ঠিক আছে, এবং এবং মানে কি বলবো যে b = 2। বি আমরা 2 থেকে নেব, কারণ এখানে আমাদের কি বলছে 2q + 1 2 এর আকারে দেখাতে হবে, তাই আমরা 2 নিলাম। এখন আমাদের তাহলে আমরা এই যে এ এবং বির মধ্যে যদি আমরা ইউক্লিড বিভাজন প্রতিক্রিয়া ব্যবহার করি তাহলে কি হবে, এ এবং বির মধ্যে কি হবে, আমাদের a = 2, বির জায়গায় 2 এবং আমরা বলবো q + r। এখানে q এবং r কি, q কি আমাদের q > 0, 0 হতে পারে বা 0 থেকে অনেক বড় হতে পারে। যেমন আমরা গুণিতক নিয়েছিলাম না উপরের যে ফলটা, সেটা আমাদের যে কোনো হতে পারে। যেমন ধরে নাও আমাদের 1000 এর ভ্যালু কত, 1000 আমরা 2 দিয়ে ভাগ করছি, তাহলে সেখানে কতবার যাবে, 500 বার যাবে, তাহলে সেখানে কিউ এর ভ্যালু 500 হবে। মানে এটা কি বুঝাচ্ছে, আমি আগে একবার বলে দিয়েছি তোমাদেরকে, এই 2 বুঝাচ্ছে এই যে বাইরে যেটা দিয়ে আমরা ভাগ করছি, এ বুঝাচ্ছে এই যে ভিতরে এটা, ঠিক আছে। তাহলে এখানে আমরা ধরে নিই 500 ধরে নাও। আর এই কিউ কি বুঝাচ্ছে, কিউ উপরের ভ্যালুটা, মানে 250 বার যাবে, আমরা জানি 250 বার গেলে 500 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটা যে কোনো ভ্যালু হতে পারে, 0 থেকে অনেক অনেক বড় হতে পারে এবং 0 সমানও হতে পারে, ঠিক আছে, এরকম। আর আমাদের আর তো আমরা জানি কি হয়, আমাদের 0 থেকে বড় বা তার সমান এবং বি থেকে ছোট, এরকম। আর আরটা কি হবে, আরটা কি হবে আমাদের, আরটা এখানে যেহেতু বি কত, বি টু, আমরা জানি যে আর 0 থেকে বড় থাকে এবং বি থেকে ছোট থাকে। তাহলে এখানে যেহেতু বির ভ্যালু কত 2, তাহলে আর এর ভ্যালু কত হবে, আর = 0 হতে পারে বা 1 হতে পারে, এরকম দেখি আর = 1 বা আর 2 হবে কি, 2 হবে না, আর = 0 বা আর = 1, 2 হলে তো বির সমান হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা কি লিখতে পারবো, অতএব আমরা আর এর এই 0-র জন্য a = 2q, কেন, আর যদি 0 হয়, যদি r = 0, ঠিক আছে, এবং
এ ইকুয়াল টু 2q প্লাস 1, কেন? যদি আর ইকুয়াল টু 1 হয়। আর তো কোনো পসিবিলিটি নেই, এই দুইটা সম্ভাবনা আছে। তাহলে আমরা কি বলতে পারি, এই যে 2q, এই 2q কি 2 এবং কিউ আমরা কি বলেছিলাম, কিউ একটা ধনাত্মক অখণ্ড সংখ্যা। এই যে গ্রেটার দেন ইকুয়াল টু 0 মানে ধনাত্মক অখণ্ড সংখ্যা, এবং ধনাত্মক অখণ্ড সংখ্যা 2 এর সাথে গুণে আছে মানে এটা একটা যুগ্ম সংখ্যা, ঠিক আছে? সেটা 2 দিয়ে ভাগ যাবে। অথবা আমরা কি বলি যে এ 2q, এ ইকুয়াল টু 2q একটি যুগ্ম সংখ্যা, এ ইকুয়াল টু 2q একটি যুগ্ম সংখ্যা। আর এটা কি হবে, আমাদের যদি একটা যদি যুগ্ম সংখ্যা হয় তার সঙ্গে যদি আমরা একটা যোগ করে দিই, যেমন ধরে নাও আমাদের 6 একটা যুগ্ম সংখ্যা, সেটার সঙ্গে যদি আমরা 1 যোগ করে নিই কি হয়ে যায় 7। যেমন 12 আমাদের যুগ্ম সংখ্যা, সেটার সঙ্গে যদি আমরা 1 যোগ করে নিই 13। এই 7, 13 এগুলো কি হচ্ছে, যুগ্ম সংখ্যার সঙ্গে 1 যোগ করলে সেটাও যুগ্ম সংখ্যা হয়ে যায়। তাহলে এখানে এটাকে আমরা যুগ্ম বলছি, এখানে এই যুগ্ম সংখ্যা 1 যোগ হচ্ছে মানে এটা এই সম্পূর্ণ 2q প্লাস 1টা কি হয়ে যাবে, অযুগ্ম সংখ্যা। তাহলে আমরা এরকম বলতে পারি এইগুলো 2q প্লাস 1 একটি যুগ্ম সংখ্যা এবং অযুগ্ম সংখ্যা, ঠিক আছে? যুগ্ম অখণ্ড সংখ্যা লিখে দিই। সুতরাং আমরা কি বলতে পারি, কনক্লুশন লাইন, সুতরাং আমরা বলতে পারি যে কোনো ধনাত্মক যুগ্ম সংখ্যার আকার 2q এবং যে কোনো ধনাত্মক যুগ্ম, শুধু যুগ্ম না, যে কোনো ধনাত্মক যুগ্ম অখণ্ড সংখ্যার আকার, যে কোনো ধনাত্মক যুগ্ম অখণ্ড সংখ্যার আকার 2q এবং যে কোনো ধনাত্মক যুগ্ম অযুগ্ম অখণ্ড সংখ্যার আকার 2q প্লাস 1। হয়ে গেছে আমাদের এই অ্যান্সার। এরকম আমাদের আরও 1-2টি এরকম করতে হবে, ঠিক আছে? এখন আমি উদাহরণ 3টা দেখি। এখন আমাদেরকে বলছে যে এই যে কোনো ধনাত্মক অযুগ্ম অখণ্ড সংখ্যার আকার 4q প্লাস 1 থাকে বা 4q প্লাস 3 থাকে, সেটা কীভাবে দেখি? তাহলে আমরা প্রথমে ধরি এ যে কোনো একটি ধনাত্মক অখণ্ড সংখ্যা, ঠিক আছে? এবং বি ইকুয়াল টু আমরা 4 থেকে স্টার্ট করবো, মানে এখানে যেহেতু 4 আকারে দেখাতে হবে 4q প্লাস 1। এ এবং বি এর ইউক্লিড বিভাজন প্রতীকা ব্যবহার করে আমরা কি পাবো, এ ইকুয়াল টু এখানে 4 এসে যাবে, কারণ বি এর ভ্যালু 4q প্লাস আর, ঠিক আছে? এখানে আর এর ভ্যালু কত হতে পারে, 0 হতে পারে, 4 থেকে কম হবে, 0, 1 আর কি, বা আর ইকুয়াল টু 2 বা আর ইকুয়াল টু 3, এই 4টি হতে পারে যে আর এর ভ্যালু, ঠিক আছে? এবং এ ইকুয়াল টু কি হতে পারে আমাদের, এ ইকুয়াল টু আমাদের হবে, যদি আর 0 হয় তাহলে এ ইকুয়াল টু হবে 4q, যদি আর 1 হয় তাহলে এ ইকুয়াল টু হবে আমাদের 4q প্লাস 1, যদি এ ইকুয়াল টু 4q প্লাস 2, এ ইকুয়াল টু 4q প্লাস 3, এই 3টি হতে পারে যদি আর ইকুয়াল টু 2, যদি আর ইকুয়াল টু 3, ঠিক আছে? এরকম আর তো কিছু হবে না, কারণ 3 থেকে বেশি হবে না, কারণ এখানে কত আছে, 4 আছে, 20 থেকে ছোট হতে হয় আর কে। তাহলে এখন আমাদের কি হবে, এখন আমরা এই যে দেখতে পাচ্ছি এ ইকুয়াল টু 4q, 4 কি, 4 একটা আমরা জানি 2 এর গণিতক, বা 4 একটা নিজে একটা যুগ্ম সংখ্যা, ঠিক আছে? অখণ্ড যুগ্ম সংখ্যা। তাহলে এটা এই যুগ্ম সংখ্যার সঙ্গে যে কোনো আমাদের একটা সংখ্যা আমরা গুণ করি না কেন, কিউ কি, কিউ গ্রেটার দেন ইকুয়াল টু 0 মানে 1, 2, 3, 4, যে কোনো 4 এর সঙ্গে আমরা যদি 1 গুণ করি তাহলে কি হবে, 4 হবে। 4 এর সঙ্গে যদি আমরা 2 গুণ করি তাহলে কি হবে, 8 হবে। সর্বদা কি আসবে, সর্বদা একটি যুগ্ম সংখ্যা আসবে, ঠিক আছে? যুগ্ম সংখ্যার সঙ্গে যে কোনো সংখ্যাকে, যে কোনো ধনাত্মক অখণ্ড সংখ্যাকে আমরা গুণ করলে সর্বদা একটি যুগ্ম সংখ্যা আসে। মানে এই 4 এর সঙ্গে কিউ যদি আমরা গুণ করি তাহলে আমাদের ফলটা কি আসবে, একটা যুগ্ম সংখ্যা। তাহলে এটা যদি একটা যুগ্ম সংখ্যা হয়, এটা এবং এটা 4q একই কথা,
তাহলে এই সম্পূর্ণটা কি হবে একটা অযুগ্ম সংখ্যা। আবার এটা কি হয়ে যাবে আমাদের একটি যুগ্ম সংখ্যা, এটা কি হয়ে যাবে আমাদের আবার একটি অযুগ্ম সংখ্যা। ঠিক আছে, তাহলে আমরা কি বলতে পারি, সুতরাং আমরা বলতে পারি যে এরকম বলতে পারি, আমরা বলতে পারি অতএব a ইকুয়াল টু 4q এবং 4q প্লাস 2 যুগ্ম সংখ্যা, যুগ্ম অখণ্ড সংখ্যা। কেন যুগ্ম অখণ্ড সংখ্যা? কারণ এগুলো দুই দ্বারা বিভাজ্য, দুই দ্বারা আমরা ভাগ করতে পারি, যেহেতু এগুলো দুই দ্বারা বিভাজ্য। এই মানে কোনগুলোর কথা বলছি আমি, 4q এবং 4q প্লাস 2 কথা। ঠিক আছে, আর তাহলে থেকে গেল কোন দুটি, 4q প্লাস 1 এবং 4q প্লাস 3, এই দুটি কি হবে, অযুগ্ম সংখ্যা হবে। এবং সুতরাং আমরা কি বলতে পারি, যে কোনো ধনাত্মক অখণ্ড সংখ্যা লেখা 4q প্লাস 1 বা 4q প্লাস 3 হিসাবে লেখা যায়। ঠিক আছে, এখন আমরা আমাদের লাস্ট উদাহরণটা দেখে নিই। এবং কি বলছে যে একটা মানে একজন মিষ্টি বিক্রেতার 420টি কাজু বরফি এবং 120টি বাদাম বরফি আছে। ঠিক আছে, মিষ্টি বিক্রেতার মানে 420টি আমাদের কি আছে, 420টি কাজু বরফি আর 130টি বাদাম বরফি। ঠিক আছে, এগুলো আছে। এবং তিনি উহাদের এমনভাবে একত্রে রাখতে চেয়েছেন যেন প্রত্যেক স্তূপে, মানে প্রত্যেক যে স্তূপ করে একটা একটা করে একটার উপরে অন্যটা, প্রত্যেক স্তূপে সমান সমান সংখ্যক থাকে এবং ট্রের সব থেকে কম পরিমাণ স্থান নেয়। এইভাবে প্রত্যেক স্তূপে কত সংখ্যক, একটি স্তূপে কত সংখ্যক রাখা যেতে পারে। মানে এখানে একটা ট্রে আছে, ঠিক আছে, এই ট্রে, এই 420টি আমাদের কাজু বরফি এবং 130টি বাদাম বরফি একজন মিষ্টি বিক্রেতা কি করতে চান, এই ট্রেতে এমনভাবে রাখতে চান স্ট্যাক করে, যেমন এখানে একটা, সেটার উপরে আর একটা, সেটার উপরে আর একটা, এরকম। ঠিক আছে, একটা রাখতে চান। এবং তিনি এমনভাবে রাখতে চান যে যতটি তিনি স্ট্যাক বানাবেন, স্তূপ বানাবেন, প্রত্যেকটির উচ্চতা সমান হতে হবে এবং প্রত্যেকটিতে সমান সংখ্যক মিষ্টি থাকতে হবে এবং ট্রের সব থেকে কম জায়গা মানে স্থান দখল করে রাখবে সেই মিষ্টিগুলো। ঠিক আছে, সব থেকে কম জায়গা দখল করতে হবে। তাহলে কি তিনি কি করতে পারেন, এই 420কে তিনি এরকমও করতে পারেন, যেমন ধরে নাও 420 আছে, তো 420কে তিনি 210 প্লাস 210, দুইটা স্তম্ভ বানিয়ে দিলেন 210-210-এর। কিন্তু 130-এর যখন তিনি বানাতে যাবেন তখন কি হবে, এরকম তিনি তো আর 210-এর পারবেন না। ঠিক তো, মানে কি হবে, যেমন ধরে নাও 65 প্লাস 65, কিন্তু উচ্চতা তো সমান হলো না, একটার এরকম হয়ে গেল, এই কাজু বরফির এরকম হয়ে যাবে এবং বাদাম বরফির এরকম হয়ে যাবে, হবে না। তা এমনভাবে হতে হবে যে এখানে যতটি মিষ্টি দিয়ে আমরা বানাচ্ছি, এখানেও ঠিক ততটি মিষ্টি দিয়ে বানতে হবে। ঠিক ঠিক আছে, এক নম্বর কথা। আর সেকেন্ড কথা, সব থেকে কম জায়গা নিতে হবে। ঠিক আছে, মানে কি করতে হবে, মানে উভয় সংখ্যা 420 এবং 130-এর মধ্যে আমাদের গোসাউটা নির্ণয় করতে হবে। মানে 130 এবং 420-এর মধ্যে সাধারণ যে উৎপাদক, সেই উৎপাদকটাকে, শুধু সাধারণ উৎপাদক না, আমাদের গরিষ্ঠ সাধারণ উৎপাদক, গরিষ্ঠ কেন বের করতে হবে, এই যে লাস্টে আমাদেরকে বলে দিয়েছে যে কম, সব থেকে ট্রের সব থেকে কম জায়গা অধিকার করতে হবে। সব থেকে কম জায়গা অধিকার করতে হলে আমাদের একটি স্তূপের মধ্যে মিষ্টি সব থেকে বেশি রাখতে হবে এবং সব থেকে বেশি রাখার জন্য আমাদের যে উৎপাদক বের করতে হবে, সব থেকে বড় উৎপাদকটা আমাদের নিতে হবে। তাই আমরা বুঝলাম যে এই দুটি সংখ্যার মধ্যে আমাদের কি বের করতে হবে, গোসাউ। এবং আমরা এখন ইউক্লিড বিভাজন পদ্ধতি শিখেছি, তাহলে আমরা কি করব, আমরা ইউক্লিড বিভাজন পদ্ধতির সাহায্যে খুব তাড়াতাড়ি আমরা গোসাউ নির্ণয় করে নেব। চলো, কি হবে, যেমন 420 গ্রেটার দেন
130, ঠিক আছে। অতএব আমরা ইউক্লিড বিভাজন প্রতীকে ব্যবহার করে পাই, এগুলো আর দিচ্ছি না, ঠিক আছে। শুধু এরকম ডাইরেক্ট লিখে দিচ্ছি 130, তাহলে আমি লাল কলম দিয়ে লিখে দিই, ইন্টু কতবার যাবে, 2 × 24, 3 × 39, 4 × 52, 3 বার যাবে, 3 × 390, থেকে যাবে কত 30। এখন আবার আমাদের এই 130 এবং 30-র মধ্যে কত হবে, 30 কতবার যাবে, 3 থেকে 9, 4বার যাবে, 5বার হবে না, 4বার গেলে 120, থেকে গেল আমাদের 10, এখনো 0 আসলো না, আবার 30 আর 10-এর মধ্যে নিতে হবে আমাদের। 30 = 10 × 3 + 0 হয়ে গেছে আমাদের, ঠিক আছে। এখন 3 × 10 = 30, আর কিছু থাকলো না, মানে আমাদের এই 420 এবং 130-র মধ্যে আমাদের গরিষ্ঠ সাধারণ উৎপাদক কোনটি, 10। মানে এখন যদি মিষ্টি বিক্রেতা এই যে ট্রের মধ্যে প্রতিটি স্তূপে যদি তিনি কি রাখেন, 10টি করে মিষ্টি রাখেন, ঠিক আছে, উভয় মিষ্টি, কাজু বাদামের বরফি হোক বা কাজুর বরফি হোক, 10টি করে যদি রাখেন, তাহলে 10টি করে রাখলে এই 420 যে কাজু বাদামের বরফি, সেটার কতটা স্তম্ভ হবে, এরকম স্তূপ কতটা হবে, 42টা হবে, 42টা। এবং বাদাম বরফির স্তম্ভ কতটা হবে, 13টা। মানে এখানে এই যে ট্রের উপরে এরকম এরকম করে স্তম্ভ রাখবেন, তো সেরকম 13টা স্তম্ভ কিসের থাকবে, বাদামের বরফির, এবং 42 স্তম্ভ বা স্তূপ কিসের থাকবে, আমাদের কাজু বরফির। আর ট্রের মধ্যে সবথেকে কম জায়গা নেবে, এবং একটি স্তম্ভ একটি উচ্চতা কতটা থাকবে, আমাদের 10টা থাকবে, মানে একটার মধ্যে 10টা করে মিষ্টি থাকবে, এবং সবগুলো স্তূপের উচ্চতা সমান থাকবে। এটাকে বলে মানে উৎপাদকে মানে HCF বা গোসাউর মানে প্র্যাকটিক্যাল, আমাদের জব প্র্যাকটিক্যাল, আমরা কিভাবে প্র্যাকটিক্যালি এগুলোকে কাজে লাগাই, ঠিক আছে। অতএব আমরা কি বলবো, যে এখানে বলেছিল যে এভাবে প্রত্যেক স্তূপে কত সংখ্যক রাখা যেতে পারে। অতএব প্রত্যেক স্তূপে কত সংখ্যক, 10টি করে রাখা যেতে পারে। এখন আমাদের 1.1 অনুশীলনের এক্সারসাইজের প্রথমে 1 নম্বরে এইগুলো দেওয়া আছে, এগুলোর আমাদের গোসাউ বা HCF নির্ণয় করতে হবে, কিসের সাহায্যে, আমাদের ইউক্লিড বিভাজন পদ্ধতি, যেটাকে আমরা অ্যালগরিদম শিখেছিলাম, ঠিক আছে। তাহলে প্রথমে আমি কয়েকটি করিয়ে দেব, সবগুলো করাবো না, কারণ লেন্দি হয়ে যাবে। তোমরা অলরেডি তোমরা বুঝে গেছো, আর কয়েকটি আমি করিয়ে দেবো, আর বাকিগুলো তোমরা কিন্তু করবে, না পারলে দেখা যাবে কি হবে। যেমন এই দুইটা 1-1-এর ক্ষেত্রে আমরা কি বলবো, এখানে কি 225 গ্রেটার দেন 135, এই লাইনটা আমাদের প্রথমে লিখতে হবে, কারণ আমরা প্রথমে কোনটাকে বসাবো, এই যে প্রথমের জায়গায় এর জায়গায়, সেটা আমাদের এই গ্রেটার দেন এবং লেস দেন এটা দিয়ে বোঝাতে হবে, যেটা বড় সেটা আগে আসবে, ঠিক আছে। তাহলে কি হবে, এখন আমরা এখানে বলবো, না বললেও হয়, কোনো অসুবিধা নেই। কি হবে আমাদের 225 = 135 ইন্টু কতবার যাচ্ছে, 135, 135 দুইবারে কত হবে, 270, এখানে 225, 225 হবে না, মানে একবার যাবে, প্লাস থেকে গেল কত, 5 থেকে 5 গেলে 0, 12 থেকে 3 গেলে 9, আর 1 থেকে 90। তাহলে এখন আমাদের কি হবে, 90 এবং 135-এর, যেহেতু এখানে কি আসলো না, আর নট ইকুয়াল টু 0, সিন্স আর নট ইকুয়াল টু 0, অতএব কি হবে আমাদের 135 = 90 ইন্টু, দুইবার হবে না, দুইবার হলে 180 হয়ে যায়, কিন্তু এখানে 135 আছে, তাহলে আমাদের থাকলো কত, 90 আর 45, 45 থাকলো, ঠিক আছে। এখন আমরা দেখবো যে এখানেও আবার যেহেতু আর নট ইকুয়াল টু 0, এখন আবার আমরা 90 এবং 45-এর মধ্যে দেখবো, এখন দেখবে হয়ে যাবে 90 = 45 ইন্টু 2 = 245 কত হয়, 90 হয়ে যায়, আর থাকলো কত, কিছু না, 0। তাহলে আমরা কি বলবো, অতএব আমরা বলবো এই যে 225 এবং 135-এর গোসাউটা কি হবে, HCF। গ্যাস করো তোমরা কি হবে, গ্যাস কি করবে, এতটা আমি এক্সাম্পল করিয়ে দিলাম, এখানে হবে যে এই 45টা, ঠিক আছে।
তারপর আমরা শর্টকাটে কিভাবে লিখি জানো, এইচসিএফ কে, যেমন এই নাম্বার এবং এই নাম্বারের গসাগু হবে, এসবগুলি কিভাবে লিখি, এভাবে লিখি। যেমন ধরো এইচ সি এফ, ব্র্যাকেটে এই দুইটা নাম্বার লিখে দেবো, 225, 135 ইকুয়ালস টু কত, 45। এখানে কেউ গসাগুও লিখতে পারে, গোসা উ, কিন্তু বইতে গু লেখা, গোসা গু মানে গরিষ্ঠ সাধারণ গুণিতক বোঝাচ্ছে, আসলে গরিষ্ঠ সাধারণ উৎপাদক সেটা। সকল জায়গায় আমি দেখছি বইয়ের মধ্যে গোসা গু লেখা আছে, ঠিক আছে, গোসা উ কিন্তু। আর এই এইচসিএফ লিখতে পারে বা গোসাগু লিখতে পারে 45। এরপরে আমরা কি করব, এই 2 নম্বরটা আমরা কি করব জানো, এই চ্যাপ্টারের এই কয়েকটি অঙ্কগুলোতে এমনিতেই কোনো ইম্পর্টেন্স নেই, ঠিক আছে, কারণ এগুলো সিলেবাস থেকে উঠানোর কথা ছিল। তাই এটা করতে গিয়ে তোমাদের অনেক প্রবলেম হবে, কারণ 196, 38,220 মধ্যে কতবার যাচ্ছে, তুমি করতে করতে পরেশান হয়ে যাবে, সেটা ফল আসবে না, অতি সহজে আসবে না, ঠিক আছে। তাহলে আমরা কি করব, যে নাম্বারগুলোর মধ্যে ডিফারেন্স কম, যেমন 867, 255, এটাও করতে পারি, এমন বেশি ডিফারেন্স নেই, এবং 405 এটাও করতে পারি খুব ইজিলি, যেমন এই একটা, এগুলো আমরা করতে পারবো। কিন্তু এই যে এটা 196, 38,220 বা 38,220, সেটা মানে করতে করতে তোমরা পাগল হয়ে যাবে, ঠিক আছে। তাই এটাকে আমি বাদ দিয়ে দিলাম। এখন আমরা 3 নম্বরটা করি, 867। এখানে কি লিখবো আমরা, 867 গ্রেটার দেন 255, ঠিক আছে। তাহলে কি হবে, অতএব 867 ইকুয়ালস টু 255, কতবার যাবে 255, এটাকে 250 মনে করো না, 250 মনে করলে এটা 25 ধরে নাও, 25 কে 25, 2 25 50, 3 25 100, 75, 4 25 100, ঠিক আছে, মানে 4 25 3 25 75, মানে 750-এর কাছাকাছি যাবে, 4 25 100 মানে 1000 হয়ে যাবে, মানে 1000 হয়ে গেলে এটা থেকে বড়, তাহলে 3 25 আমরা 750 এরকম ভাবতে পারি। তাহলে আমরা এটাকে 3 দিয়ে গুণ করে দেখি, 3 5 15, 5 হাতের লেখ, 3 5 15 16, 6 হাতের লেখ, 3 2 4 7, 765। তাহলে আমরা জানি যে 3 বার করলে 765 হয়, এবং 765 এই এটা থেকে এটাকে বিয়োগ করলে কত হয়, 7 থেকে 5 গেলে 2, 6 থেকে 6 গেলে 0, 8 থেকে 7 গেলে 1, এরকম করতে হবে, ঠিক আছে। এখানে কি আসলো না, আমাদের 0 আসলো না, তাহলে কি বলবো, যেহেতু আর নট ইকুয়ালস টু 0, অর্থাৎ আমাদের কি হবে, এই দুটি সংখ্যার মধ্যে 255 ইকুয়ালস টু 102, 102 কতবার যাবে 255 এর মধ্যে, 2 বার গেলে 200, 3 বার গেলে 300 বেশি হয়ে যাবে, 250 হয়েছে, তাহলে 2 বার যাবে, 2 বার গেলে 204, আমরা জানি 204 হলে 204-কে এখানে লিখে নিই, যেমন ধরো 204, এটা থেকে বিয়োগ করলে কত হবে, 5 থেকে 4 গেলে 1, 5 থেকে 0 গেলে 25, 2 থেকে 2 গেলে কিছু নেই, 51। এবার আবার কি আসলো না আমাদের, আর নট ইকুয়ালস টু 0 এসে গেছে, তাহলে আবার আমরা কি করবো, যেহেতু আর নট ইকুয়ালস টু 0, তাই এই দুটি সংখ্যার মধ্যে 102 ইকুয়ালস টু 51 ইন্টু 51, কতবার, 2 বার গেলে 102, শেষ হয়ে গেল। তাহলে আমরা কি বলবো, এখন আমরা বলবো এখানে আর কি এসে গেছে, আর ইকুয়ালস টু 0, তাই এই যে দুটি সংখ্যা, এই দুটি সংখ্যার এইচসিএফ বা গসাগু আমাদের কত, 51। HCF of 867, 255 equals to 51, ঠিক আছে। এরকম বাকিগুলো তোমরা করবে, হ্যাঁ, আমি আর করে দেখাচ্ছি না, এগুলো খুব বেশি ইজি, আর এরকম খুব বেশি গ্যাপ সেগুলো তোমরা করবে না, আমি রিকমেন্ডেশন করবো কোন কোন সংখ্যাগুলোকে, যেমন এখানে একটা করতে পারো, এটা না, ঠিক আছে, আর এটা তো আমি করে দিয়েছি, এটাও হয়ে গেছে, একটা 4 আর 6, ঠিক আছে, আর এটাও না, করতে দেবো না,
করলে করতে পারো, এটা ইজি আছে। এই 2 3টা তোমরা করো, 4 6 7 আর 8, মধ্যেরটা না আর উপরেরটা না, ঠিক আছে। তাহলে চলো দেখি এখন আমাদের নেক্সট কি জিজ্ঞেস করছে আমাদেরকে। আবার আমরা যে এক্সাম্পলে যেগুলো করেছিলাম, যে যে কোনো যুগ্ম অখণ্ড সংখ্যার আকার টুকিও আকারে আছে, সেটা আমরা দেখাতে হবে। এখন আবার এরকম আমাদের আর একটা বলছে যে যে কোনো যুগ্ম অখণ্ড সংখ্যার আকার 6 কিউ বা অযুগ্ম অখণ্ড সংখ্যার আকার 6q+1, 6q+3, 6q+5 এরকম আছে। এটা আমাদের দেখাতে হলে কোনো প্রবলেম নেই, করে নেব। আমরা প্রথমে বলবো যে ধরি কি এ যে কোনো একটি ধনাত্মক অখণ্ড সংখ্যা, এবং বি এর ভ্যালু কত নেব। এখানে আমাদেরকে বলছে যে তোমরা প্রমাণ করতে হবে 6q+1 এরকম দেখা দেবে 6q, তাহলে আমরা 6 নেব বি এর মান। আমরা বলবো এ এবং বি এর মধ্যে ইউক্লিড বিভাজন প্রতীকে ব্যবহার করে পাই কি হবে, আমাদের এ ইকুয়াল টু 6q+r। এখানে কিউ এবং আর কি, কিউ গ্রেটার দেন ইকুয়াল টু 0 যে কোনো নাম্বার হতে পারে আমাদের 0 থেকে, ধনাত্মক অখণ্ড সংখ্যা কিউ গ্রেটার দেন ইকুয়াল টু 0। আর কি হতে পারে, আর আমাদের এই যে বির থেকে ছোট এবং 0 হতে পারে বা 0 থেকে বড়, তাহলে আর কি হতে পারে, আর ইকুয়াল টু 0 বা 1 বা 2 বা 3 এরকম, বা এরকম আমরা দিই 0 1 2 3 4 5, 6 হবে না, কিন্তু 6 হয়ে গেলে সমান হয়ে যাবে বি এর সাথে, কিন্তু বি সমান হতে, বি থেকে ছোট হতে হবে, সমান হলে হবেই না, ঠিক আছে। তাহলে আমরা কি বলবো, যে অতএব এর ভ্যালুটা কি হবে, এ ইকুয়াল টু প্রথমে একটা হবে 6q, কিসের জন্য, যে আর ইকুয়াল টু আমরা 0 মেনে নিই, ঠিক আছে। তাহলে এখানে লিখবো আমরা যদি আর ইকুয়ালস টু 0 হয়, ঠিক আছে। আর কি হতে পারে, এ ইকুয়ালস টু 6q+1 হবে যদি আর ইকুয়াল টু কত হয় 1 হয়। এ ইকুয়াল টু 6q+2 হবে কেন, যদি আর ইকুয়াল টু, এরকম আমি লিখে যাব। ঠিক আছে, এখন আমাদের এখান থেকে দেখছি যে এই এ ইকুয়াল টু 6q, যেটা 6 যেহেতু আমাদের 2 এর গুণিতক, তাহলে এবং 2 এর গুণিতকের সঙ্গে কিউ যে কোনো একটি ধনাত্মক অখণ্ড সংখ্যা গুণ আছে। 2 এর গুণিতক মানে একটি যুগ্ম সংখ্যা, একটি যুগ্ম সংখ্যার সঙ্গে যে কোনো একটি ধনাত্মক অখণ্ড সংখ্যা যদি গুণ হয়, তাহলে তার রেজাল্ট সর্বদা কি আসে, একটি যুগ্ম সংখ্যায় আসে। তোমরা চেক করে ধরে নাও 6 এর সঙ্গে যে কোনো 1 2 3 4 যে কোনো সংখ্যা তোমার এরকম ধনাত্মক অখণ্ড সংখ্যা, মানে 0 থেকে বড় যে কোনো সংখ্যা তোমরা যোগ করো, সর্বদা দেখবে একটি যুগ্ম সংখ্যা আসবে। মানে আমরা বুঝলাম যে এই এ ইকুয়াল টু 6q, এটি একটি যুগ্ম অখণ্ড সংখ্যা, ঠিক আছে, যুগ্ম ধনাত্মক যুগ্ম অখণ্ড সংখ্যা। তা এটা যদি যুগ্ম সংখ্যা হয়, তাহলে এটা হয়ে যাবে যুগ্ম, এটা হয়ে যাবে যুগ্ম, এটা হয়ে যুগ্ম, এটা যুগ্ম, এটা যুগ্ম, মানে আমরা একবারে বলতে পারি এটা যুগ্ম, এটাও যুগ্ম এবং এটাও যুগ্ম। কেন, এই তিনটি সংখ্যা 2 এর গুণিতক বা 2 দ্বারা বিভাজ্য, এবং এই 6q+1 6q+3 6q+5 গুলো অযুগ্ম অখণ্ড সংখ্যা, ঠিক আছে। তো এখানে বলে দিই যেহেতু এগুলো যুগ্ম, তাই আমরা বলতে পারি যে 6q+1 6q+3 এবং 6q+5 এগুলো আকার কি, এগুলো অযুগ্ম অখণ্ড সংখ্যার আকার, ঠিক আছে।